Brought to you by International Institute of Hotel Management. দীপঙ্কর দে, রঞ্জিত মুলে কিন্তু ভোকাল ছিল না, বলার সাহস কারণ নেই। তাহলে উঠে যাবে, বাংলা ছবিটাই উঠে যাবে। কেন শিখতে যাবে? জানা হয়ে গেছে, যেখানে টাকা পাওয়া যাবে সেখানে আছে। দল ফল নীতি ফিতি কিছু জানি না। রাজনৈতিক নেতাগুলো তো প্রত্যেকটা ভিলেন। বাংলা সিনেমার ভিলেন বললেই যার কথা মনে আসে বিপ্লব চট্টোপাধ্যায়। আমরা তাকে পেয়ে গেছি আজকে TV9 বাংলার পর্দায়, এবং দর্শকদের সঙ্গে তিনি আজকে আড্ডা দেবেন, এবং তার যে নানান অভিজ্ঞতা, সত্যজিৎ রায়ের হাত ধরে যার সিনেমায় আসা, সমস্ত কিছু আমরা আজকে আলোচনা করব। বিপ্লবদা, বহু বছরের জার্নি বাংলা সিনেমার সঙ্গে, অনেক বছর হয়ে গেল, এবং এই যে এত বছরের একটা যাত্রা পথ, আপনি যদি বলি এক কথা যদি বলতে হয়, কিভাবে আপনি মনে করবেন এই পুরো? অনেক কাঠখট পুড়িয়ে আমাকে এখানে আসতে হয়েছে, অনেক ঘা খেতে হয়েছে, লাঠি খেতে হয়েছে, পালাতে হয়েছে, এইভাবে আসতে হয়েছে, কিন্তু লড়াই করে গেছি। আমি বরাবরই একটু লড়াকু টাইপের, ফলে আমি লড়াই করে গেছি। মরদ কার্ডে নাম ছেপে সেই কার্ড থেকে বাদ গিয়েছি আমি ছবি থেকে। ফলে তারপরে আমি সেই ভদ্রলোকের ছবিতে কিন্তু কাজ করেছি পরে। ফলে এইগুলোই হচ্ছে ইন্টারেস্টিং। আমি সবাইকেই বলি, এখনকার অত নেই, এখন তো প্রত্যেকের একটা করে প্রোডাকশন হাউস আছে, তারা সেখান থেকে ছবি বার করছে, ছবি করছে, কী যে করছে তা জানি না, কিন্তু ছবি হচ্ছে। তো এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার, আমার জার্নির ব্যাপারটাই আর কি। বিপ্লবদা, এই যে আপনি বললেন না যে আমরা এখনকার যারা অভিনেতারা তারা নিজেরাই প্রোডাকশন হাউস খুলছে, তাদের পছন্দ মতো চরিত্র করতে পারছে, কিন্তু এটা আপনাদের জন্য কতটা টাফ ছিল? একেবারে টাফ তো ছিলই, কারণ তখন তো আমরা ডিরেক্টরের জন্যই কাজ করতাম না, বা প্রডিউসার যারা আমাদের সময় অমন নাম একটা বড় প্রডিউসার, এদের সঙ্গেই কাজ করেছি। যাই হোক, এদের এখন সুবিধে হচ্ছে, যেমন অনেকেই আছে এখন যারা কাজ করছেন, তাদের অনেকেই আছে যাদের প্রোডাকশন হাউস ছাড়া তারা ছবিতে কাজ পাচ্ছে না, কিন্তু করছে না। ফলে এটা একটা সুবিধে, একটা প্রোডাকশন হাউস করে নিয়েছে, এবার সেইভাবে কাজ করে যাচ্ছে, যার জন্য ছবি ওইভাবেই হচ্ছে। আরেকটা বিষয় একটু জানবো, যে সত্যজিৎ রায়ের সঙ্গে আপনি আপনার ফিল্মি কেরিয়ার শুরু করেছেন, কিভাবে সত্যজিৎ রায়ের সঙ্গে আপনার যোগাযোগ হলো, আর সেই অভিজ্ঞতাটা যদি একটু বলেন। মজার ব্যাপার, দেখতেন তো থাকতেন। আমি কাগজে মানে দেশ পত্রিকা, পুরনো দেশ পত্রিকায় দেখলাম যে সত্যজিৎ রায় নতুন ছবি করবেন এবং সমস্ত নতুন ছেলে মেয়ে নিয়ে। আমি গেলাম ওনার বাড়িতে, ওনাকে অ্যাপ্রোচ করলাম যে আমি আপনার ছবিতে অভিনয় করতে চাই। তা বললেন যে দেখো, আমি একটা ছেলেকে টেস্ট নিয়েছি, যদি সে না করে তাহলে তোমার একটা পার্ট দেবো, কিন্তু ছোটো পার্ট, আর সে যদি না করে তাহলে তুমি বড় পার্টটা করবে। দেখুন, ছোট বড় তো আপনার ছবিতে কাজ করাটা কোনো ব্যাপার নয়, ছোট বড় সবই আপনার ছবির ব্যাপার। ফলে এইভাবে ওনার সঙ্গে আলাপ, এবং তখন কাজ করতে প্রতিদ্বন্দ্বী দিয়ে কাজ আরম্ভ করি। এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি তার বহু ছবিতে আপনি অভিনয় করেছেন, কিন্তু একটা বিষয় একটু জানতে ইচ্ছা করছে, যে সত্যজিৎ রায়কে আপনি এত কাছ থেকে দেখেছেন, তার পরিচালনায় কাজ করেছেন, কোন দিকটা আপনার মনে হয় যে সত্যজিৎ রায়ের এত লোক এত আলোচনা করে সেই বিষয়টা নিয়ে হয়তো তুলে ধরেই না? সত্যজিৎ রায়ের সম্বন্ধে আলোচনা করার কিচ্ছু নেই। একটা মহেন্দ্র দত্ত ছাতা, যেমন বৃষ্টি কেন রোদ সবেতেই হয়, সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করার মজাটাই হচ্ছে তাই, যে উনি সব জানতেন। ওই আলপিন টু এলিফেন্ট অরণ্য একটা ডায়লগ ছিল, উনি হচ্ছেন তাই। একটা কথা বলি, ওই ছবিটা, কোনো একটা ছবিতে মনে পড়ছে না, এখন তো ভুলে যাচ্ছি সব। উনি এসেছেন, এসে কাজ করছে ক্যালকাটা মুভিটন, আমাদের শুটিং পড়েছিল ক্যালকাটা মুভিটনে। ওখানে বসে উনি আঁকছিলেন, মানে সময় নষ্ট করতেন না। ওনার তো ঘটে কাঁঠালি কলা যাকে বলে, সত্যি সত্যি তো এঁকে তিনি কাজ করছেন। তা আমাদের এইটাই মজা লাগে, একটা লোক যে একটা ছবি করতে গেলে কি কি দরকার তার সব জানতাম, মানে প্রত্যেকটা জিনিস তার জানা। ফলে সেখানে ফাঁকি মারার কোনো কাজ নেই। আমিও বহুবার বলেছি, মানে ওরম হয়েছে, বলে বিপ্লব এটা ঠিক হয়নি, মানে স্বাভাবিকভাবে।
মানে ধমক দিয়ে বা এ দিয়ে কিছু না, স্বাভাবিকভাবে, এবং করে আমার উন্নতি হয়েছে, এটুকু বলতে পারি। পরবর্তী ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলা ছবিতে ভিলেন বললেই কিন্তু বিপ্লব চট্টোপাধ্যায়কে সবাই এক নামে চিনত, এবং কোথাও গিয়ে সিনেমার পর্দার বাইরে কখনো আপনি এরকম দেখেছে, কারণ আপনার অভিনয়টা এতটাই সাবলীল ছিল যে আশেপাশে যখন আপনি অন্য কোনো অনুষ্ঠান বাড়ি যেতেন বা সাধারণ মানুষ, এখনের মতো তো এতটা সকলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তখন কানেকশন ছিল না, কি ধরনের রিপারকেশন পেতেন, এরকম কিছু মনে পড়ছে? হ্যাঁ, আমি এই প্রসঙ্গে একটা কথা বলছি। একটা ঘটনায় আমি খুব ব্যথিত হয়েছি। একটা অনুষ্ঠানে গেছি, ডাক্তারদের অনুষ্ঠানে, সেখানে ফিরে আসছি যখন, একটা বাচ্চা দৌড়তে দৌড়ে আসছিল আমার কাছে, একেবারেই বাচ্চা। তো ওর মা তাড়াতাড়ি করে ডেকে নিয়ে বলল, যাস না, ওই দুষ্টু লোকটাকে কামড়ে দেবে, এরকম একটা কথা বললো, এবং তাতে বাচ্চাটা ভয়ে সিঁটিয়ে গেল। এটাতে আমার খুব খারাপ লেগেছিল। আমি ভেবেছি তারপর তার মাকে যার পর না তাই গালাগাল দিয়েছিলাম যথারীতি আমার যেরকম, এবং তাতে ডাক্তাররা খুব প্রশংসা করেছিল। আপনি বাচ্চাগুলোকে এরকমভাবে ভয় দেখাচ্ছেন কেন? আপনি আসবেন না, ছেড়ে দিন না, কিন্তু বাচ্চাদের ভয় দেখাচ্ছেন। বলে আমার ভীষণ অস্বস্তি, আর বিশেষ করে বাচ্চা আমি ভীষণ ভালোবাসি, আমার ভীষণ অস্বস্তি। আমি যেখানে গেছি বাচ্চাদের নিয়ে আদর করে কথা বলে গপ্প করে কাজ করেছি আমি, কিন্তু জানি না হয়নি এখন। কিন্তু আমার মজা লাগে যেটা, এই যে আমি যে ভিলেনের পার্ট করি, সেই ভিলেনটা যে চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছে, রাজনৈতিক নেতাগুলো তো প্রত্যেকটা ভিলেন, এবং হাড় হাবাতে হারামজাদা যাকে বলে, কই তাদের বেলা তো কিছু হচ্ছে না। না, আমি বলছি যেটা ভিলেন, ভিলেন তো বটেই, কিন্তু সেই ভিলেন কোত্থেকে হয়েছে? আজকের দিনে যারা নেতা মন্ত্রী তারাই তো ভিলেন আসল, তারাই তো রাজ্যটাকে নোংরা করেছেন, দেশটাকে নোংরা করে ছেড়ে দিয়েছেন, তাদের দেখেই সব শিখছে। এই যে এখন চলছে একটা কি ব্যাপারে ঝামেলা চলছে, এই লোকটাকে মারছে না কেউ, বা মারতে পারছে না, যাই হোক, হ্যাঁ ওই যাই হোক, মারতে পারছে না, এই সবাই চোখের সামনে ঘটছে, অথচ কিছু করতে পারছে। এদের থেকে নোংরা কে আছে? কিন্তু আমরা তাদের আশকারা দিচ্ছি, হাততালি দিচ্ছি, তার স্টেজের কথা বললে হাততালি দিচ্ছি, এইভাবেই চলবে দেশ আর কি। কিন্তু আরেকটা জিনিসও আমরা দেখতে পাচ্ছি যে আপনারা যেভাবে খুব ভোকাল হতেন সমাজে কোনো কিছু না, কেউ না, আমি ছাড়া আর কেউ না। দীপঙ্কর দে, রঞ্জিত মুলে কিন্তু ভোকাল ছিল না। হ্যাঁ, করেছে কাজ, খুব ভালো কাজ, কিন্তু নিজেদেরকে বাঁচি। আমার যেমন দিক দরদ ছিল না, ভয় ছিল না, পরিষ্কার বলে দিতাম মুখের, ওরা পারিনি সেটা করতে, এটা ঠিক, ও গা বাঁচিয়ে চলেছে। আচ্ছা, এই যে আপনি এত স্পষ্ট কথা পরিষ্কারভাবে বলেছেন, এতে কি আপনার কাজ পেতে? হ্যাঁ, কাজ পেতে মাঝে মাঝে অসুবিধে হয়েছে, কিন্তু তাই বলে আমি ওইটা ছাড়তে পারিনি। আমার বাবার একটা কথা ছিল, সবসময় সত্যি কথা বলবে, স্পষ্ট কথা বলবে, আমি সেটাকে অনুসরণ করেছি। আমার মনে হয় বাবা তাতে খুশি হয়েছে, খারাপ হয়নি আর কি। এবং তাতে হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমার অসুবিধে হয়েছে, কিন্তু ও অসুবিধে হলো ওইটুকু মানিয়ে নেওয়া যায়। এখনকার প্রজন্মের যারা অভিনয় করছেন, খুব নাম করেছে, সাধারণ মানুষের খুব প্রিয় পাত্র হয়ে উঠেছে, তাদের মধ্যে থেকে এরকম কাউকে আপনি খুঁজে পান যে যার সঙ্গে মানে আপনি বুঝতে পারেন ঠিক আপনি যেরকম খুব স্পষ্টবাদী? না, কেউ নেই, বলার সাহস নেই। কেন? ওই হচ্ছে পেছনে কাজ পাবে, বা ওই প্রোডাকশন হাউস করেছে তার থেকে কাজ হবে, তার থেকে লোকের কাজ মানে কোম্পানি আদায় করবে, বলার সাহস কারণ নেই। যদি সত্যি কথা সাহস থাকতো, আজকে রাজ্যের এই অবস্থা হতো না রাজ্যে। আপনাদের সময়, আপনি যে সময় কাজ করতেন, তখন কি সরকার বিরোধী কাজ করলে এরকম? না, তখন কিন্তু এইসব ছিল না, এবং তখন কাজের একটা মর্ম ছিল, কাজের ব্যাপারটা ছিল, লোকে বুঝতো, যারা কাজ করাতেন তারা অত্যন্ত সভ্য ভদ্র লোক ছিল, ফলে ওইভাবে কোনো অসুবিধা হয়নি সে সময়। এখন হয়েছে, কিন্তু ওইভাবে হয়নি সে সময়। আমরা সিনেমার পর্দায় অনেক বেশি দেখেছি, কিন্তু যারা নাটক দেখেন, যারা নাটক দেখতে ভালোবাসেন, তারা জানে যে আপনি নাটক পরিচালনা এবং নাটকে অভিনয় সব কিছুই করেছেন। সেই অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করেন। নাটকের অভিনয় যেটা করেছি সেটা বহুরূপীতে ছিলাম আমি সৌম্য মিত্র মহাশয়ের কাছে।
সেখান থেকে শিখেছি। এবং সৌম্যদা বলেছেন একটা কথা, তুমি যদি না, অভিনয় মানে কিন্তু সব কিছু, শুধু নাটক অভিনয়টা তাই নয়। থিয়েটার করা মানে, থিয়েটারটা হচ্ছে তোমার স্টেজ জানতে হবে, লাইট জানতে হবে, মেকআপ জানতে হবে, সব কিছু। সেইভাবে আমাদের শিখতে হয়েছে। কিছু কিছু শিখেছি, হয়তো শিখতে পেরেছি, পুরোটা পেরেছি বলবো না, কিন্তু কিছু কিছু শিখতে পেরেছি। এখনকার দিনের নাটক যেগুলো হয় সেগুলো কি দেখার না মতো? না না, আমার ওই সময়ও নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি পছন্দ করি। যে একটা সময় বাংলা সিনেমার প্রচুর মানে তখন হল ছিল, ধীরে ধীরে এখন হলের সংখ্যা কমে যাচ্ছে। এই যে সিনেমার যে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে এবং একটা সময় তো কপি করে ছবি হচ্ছিল, এখনো তাই, এখনো তাই। মালায়ালাম ছবির কপি হচ্ছে। আমাকে মিস্টার কামাল হাসান একটা কথা বলেছিলেন, একটা ব্যাপারে যোগাযোগ ছিল তার সঙ্গে। তিনি বলেছেন, দাদা একটা কথা বলবো, আমরা তো কপি করে কাজ করি, আপনাদের লিটারেচারটা একটা ভাস্ট, এটা প্যাসিফিক ওশেন মতন, তাহলে আপনারা কেন কপি করেন আমাদের? এইটা বড় কথা। কিন্তু এরা তো করবেই, কারণ নিজেদের পক্ষে তো কাজ নেই, কিছু কিছু করতে পারবে না, 2 আর 2 4 করতে পারবে না এরা, ফলে ওদেরকে এইভাবেই চলবে। বাংলা ছবির আস্তে আস্তে হলের সংখ্যা কমে কমে যাচ্ছে। যাবে, সব কমে যাবে। আর বছর বলতে আমি জানি না, যদি না আটকে দেওয়া যায় তাহলে উঠে যাবে, বাংলা ছবিটাই উঠে যাবে, উঠে যাবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্য এই যে সবাই এগিয়ে আসার কথা বলে, কেউ এগোবে না, কেউ বাঁচায় না। সব দেখা যে বড় বড় লেকচার দিতে সবাই ব্যস্ত। লেকচার বাজিটা বন্ধ করুক, সত্যিকারের কাজ করুক, সত্যিকারের কাজ করুক। বিপ্লবদা আপনাকে এখন আর সিনেমার পর্দায় সেভাবে দেখা যায় না কেন? বয়স, সে তো আমি পাঠ করতে পারি না, বয়স হয়েছে, আমি অভিনয়টা শিখিনি, কাজ করতে পারি না, তাই পরিচালক যারা তারা মনে করেছেন একে দিয়ে চলবে না, তাই করে না। এমন কিছু ব্যাপার না, অন্যায় নয়। লাস্ট বোধহয় আপনাকে অসুরে দেখা গেছিল। তারপর আমি রামপ্রসাদ বলে একটা সিরিয়ালে কাজ করেছি। তো সেই সিরিয়াল তো এখন অনেক বেশি হয়, সিরিয়াল পাওয়াতেও কি সমস্যা হচ্ছে? কারণ আপনার থেকে বেশি বয়সের না না, লোকেরাও একটা কাজ করছে। সমস্যা বোধহয় আছে, আমি জানি না ঠিক। যেমন এই যে রামপ্রসাদ, ওরা তো নিজেরাই এসে আমার সঙ্গে কথা বলেছিল সুরিন্দার ফিল্মস থেকে। তা এখন কার কি সমস্যা আমার তো জানার দরকার নেই, আমি জানতে চাইও না। যার এইভাবে কাজ করবো তাহলে করবো, আর নাহলে করবো না। কিন্তু এই যে আপনি আমরা জানি যে অভিনেতা যারা হয়, পরিচালকরা, তারা বলে তাদের জীবনের শেষ দিন পর্যন্ত তারা কাজ করতে চায়। চাই, কিন্তু সবসময় পাওয়া যায় না হয়তো। আগেকার দিনে আমাদের কিছু অভিনেতা আছেন, তারা অনেকেই শেষ জীবনটা বড় কষ্টে কাটিয়েছে। কষ্টে মানে অন্য কিছু না, এই কাজের ব্যাপারে কষ্টে কাটিয়েছে। তো তেমনি আমার হয়তো কষ্টে কাটবে। আপনি প্রত্যেকের সঙ্গে কাজ করেছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়, উত্তম কুমার, আমরা যদি এদের সকলের কথা বলি, কার সঙ্গে কাজ করাটা আজকে আপনার কাছে? সৌমিত্রদা, ও আমার একদম গডফাদার সত্যি যদি বলতে হয়, ও ছিল। এবং ওর কাছে অনেক কিছু শিখেছি, শিখতে পেরেছি, শিখবার চেষ্টা করেছি। যারা নতুন প্রজন্ম তারা তারা কতটা সব শিখতে জেনে চায়? আসছে, তো সব কিছু জেনে এসছে, কেন শিখতে যাবে? জানা হয়ে গেছে, কিন্তু এটা জিনিস জানে না যে জানার কোনো শেষ নেই, এটা জানে না তারা। এখন যারা ইন্ডাস্ট্রিতে মানে দেব, প্রসেনজিৎ, জিৎ, এরা সকলে কাজ করছে, এদের মধ্যে থেকে এরা নাচতে পারে ভালো, মারপিট করতে পারে ভালো, তার কি পারে আমি বলতে পারবো না। বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ আপনি কি দেখেন? অন্ধকার, এখন পর্যন্ত যা দেখছি তাতে মনে হয় অন্ধকার, তমসাচ্ছন্ন। মানে এতটাই আপনি আশাহীন হয়ে পড়েছেন? একদম, কারণ ভালো কাজ করার তো ইচ্ছে নেই কারণ। আমি একটা ব্যাপারে একটা ভালো প্রজেক্ট টিভিতে শোনালাম, তাতে টিভির ভদ্রমহিলা, শিল্পী দেবী বলে এক ভদ্রমহিলা, তিনি বললেন আমরা কোনো শিক্ষামূলক অনুষ্ঠান নিই না। তো কি হবে? তাহলে কি দেবো? ওই নাচ গান বলে ওইটা চলবে আমাদের? ওরা এখন তো কর্পোরেট হাউসের ওপর নির্ভরশীল, তা কী করে হবে? তখন কি কেউ কর্পোরেট হাউসের কথা ভেবে ছবি করতেন না তো, তাই তো। তাহলে আপনি বলছেন যে দর্শকদেরও কোথাও একটা ভূমিকা রয়েছে? হ্যাঁ, দর্শকদের তো ডেফিনেটলি ভূমিকা আছে।
তাদের বর্জন করা উচিত যে তোমরা ইলিগাল ছবি দেখালে আমরা দেখবো না, ভালো ছবি দেখানো হয়। সাত পাকে বাঁধা ছবিটা কি বা খারাপ ছবি? বাঘিনী ছবিটাও খারাপ ছবি? কোন ছবিটা খারাপ বলুক তো। বলে তারা যদি না দেখে, দেখতে চায়, দর্শকও তো দেখতে চায় না, ন্যাচুরালি ওরা কী করবে, টাকা তো দরকার, সেই জন্যই হয়েছে। এই যে আপনার একটা রাজনৈতিক পরিচয় রয়েছে, আপনি ভীষণভাবে বামপন্থী একজন মানুষ, কিন্তু আপনাকে সেইভাবে আমরা এখন যেমন দেখি যে সকলেই পলিটিক্সে চলে আসছে। আমার তো বাবা মা একজন, মা একজন, বাবা একজন, তা আমি বারবার বাবা মা চেঞ্জ করবো কি করে বদল করবো? তাহলে তো রাজনীতি যারা করছেন, রাজনীতিবিদ যারা, তারা তো অনেক সময় আমরা দেখি দল বদল করে। ওই তো বললাম, যেখানে টাকা পাওয়া যাবে সেখানে আছে, দল ফল নীতি ফিতি কিছু জানি না, যেখানে টাকা পাওয়া যাবে, গাড়ি পাওয়া যাবে, সুবিধে পাওয়া যাবে, সেখানে আছে, এই হচ্ছে ব্যাপার। মানে বিপ্লব চট্টোপাধ্যায় সিনেমার জগৎ, রাজনৈতিক জগৎ, সামাজিক কোনো দিক থেকে কোনো আশার আলো একদমই দেখতে পাচ্ছি? আমি আপাতত দেখছি না, হয়তো আসবে, নিশ্চয়ই আসবে, একেবারে ফুরিয়ে যে যাবে তা বলছি না, কিন্তু আপাতত আমি এই বয়সে এসে আর দেখতে পাচ্ছি না, এখনও দেখতে পাচ্ছি না। কারণ আমি তো দু একজন এইসব প্রজন্মের সঙ্গে কাজ করেছি, তারাও দেখেছি ভিড়ে হ্যাঁ করাটাই তো তাদের কাজ। আর নতুন প্রজন্মের মধ্যে কারা আপনার সঙ্গে এখনো পর্যন্ত যোগাযোগ না, রেখেছে? যোগাযোগ হয়তো কিছু কিছু লোক রেখেছে, কিন্তু সবাই রেখেছে তা বলবো না, কিন্তু কিছু কিছু লোক হয়তো রেখেছে। কিন্তু এই এখন ধরুন আপনি কখনো একটু অসুস্থ হচ্ছেন, কখনো বা কোনো সমস্যায় পড়লে সবার আগে কার কথা মনে পড়ে, বা কার কাছে আপনি, বা কেউ কি আপনার খোঁজ খবর রাখে? আমার খোঁজ কেউ রাখে না, আমি রাখি। রঞ্জিত যেমন আমার বেস্ট ফ্রেন্ড, রঞ্জিত মল্লিক, রঞ্জিত সবসময় খোঁজ খবর রাখার চেষ্টা করে, কিন্তু ওরও তো বয়স হচ্ছে না। আজকাল কিভাবে বিপ্লব চট্টোপাধ্যায় সময় কাটাচ্ছে? মেনলি বই পড়ে, টিভিতে কুৎসিত ব্যাপারগুলো দেখে ভাল লাগে, কোনটা ভালো কোনটা খারাপ বোঝা যায়। টিভিটা যেমন বোকা বাক্স বলে না, অখাদ্য, সেটা দেখতে ভাল লাগে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য, সময় দেওয়ার জন্য, এবং আপনি সুস্থ থাকুন। দর্শকদের কাছেও বলবো যে বিপ্লব চট্টোপাধ্যায়, যার ক্যারিয়ার এতটাই লম্বা যে যদি আমরা বাংলা সিনেমার ইতিহাস যখন আমরা পড়ছি বা লিখছি বা দেখছি, জানছি, সেখানে কিন্তু বিপ্লব চট্টোপাধ্যায় একটা উজ্জ্বল তারকা, এবং তার যে কন্ট্রিবিউশন বাংলা সিনেমাতে সেটা অনেকটাই। কিন্তু তিনি এই মুহূর্তে ভীষণভাবে আশাহত বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এবং এই সামাজিক অবনতি নিয়ে। ক্যামেরায় কুণালের সঙ্গে সুচরিতা, TV9 বাংলা, কলকাতা। Brought to you by International Institute of Hotel Management,